মাধ্যমিক এবিটি 2025 এর ভৌতবিজ্ঞান সলিউশন। আগের ভিডিওতে আমি শুধু জাস্ট ডেসক্রিপশন দিয়েছি ভৌতবিজ্ঞান সেটটা সম্বন্ধে। এখন এই ভৌতবিজ্ঞান সেটটা সমাধান করা যাক। আমি একটা ভিডিওতে পুরো সমাধানটা করিয়ে দিচ্ছি কারণ পুরো অ্যান্সারটাই আমার কাছে আছে। ভিডিওটা একটু লেন্দি হতে পারে। শেষ অবধি দেখো পুরো সমাধানটা দেখার জন্য। প্রথম কোয়েশ্চেন বলেছে গ্রিনহাউস এফেক্টের জন্য দায়ী ইনফ্রারেড রশ্মি, অতিবেগুনি রশ্মি, গামা রশ্মি, আলফা রশ্মি। আমি অ্যান্সারটা বলার আগেই তোমাদের অবশ্যই মাথায় ক্লিক করে যাওয়া উচিত যে সঠিক উত্তর কি হবে। যদি তোমাদের মনে না পড়ে তাহলে অবশ্যই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো খাতা লিখে বারবার মুখস্থ করে প্র্যাকটিস করো। এটা সঠিক উত্তর হচ্ছে ইনফ্রারেড রশ্মি। প্রথমে শর্ট কোয়েশ্চেনগুলোর উত্তর এবিটি শেষেও দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। কিন্তু এবিটিতে প্রচুর ভুল থাকতে পারে। সব অ্যান্সারগুলো আমি টেক্সট বুক থেকে ভেরিফাই করেছি, তারপরে এখানে তোমাদের বলছি। 2 নম্বর কোয়েশ্চেন 1.2 লিটার অ্যাটমসফিয়ারে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান। অপশন এ 8.314, বি 0.0821, সি 8.314 ইন্টু 10⁻7 10⁻7 আর ডি হচ্ছে গিয়ে 0.0082। তাহলে সঠিক উত্তর এখানে অপশন বি 0.0821। 1.3 কোশ্চেন বলছে কত মোল H2 এর সঙ্গে 2 মোল O2 এর বিক্রিয়ায় 4 মোল স্টিম উৎপন্ন হয়। তাহলে এটা একটু সমাধানটা আমি এখানে পাশে করে রেখেছি। অ্যান্সার হবে 4 অবশ্যই। তাহলে H2 এর জন্য রাসায়নিক বিক্রিয়ার যে সমীকরণ সেটা হচ্ছে গিয়ে 2 মোল হাইড্রোজেন এবং 1 মোল অক্সিজেনের সঙ্গে উৎপন্ন হয় 2 মোল স্টিম। তার জন্য এখানে 2 মোল যেহেতু অক্সিজেন বলেছে কোশ্চেনে, তার জন্য অবশ্যই 4 মোল হাইড্রোজেন প্রয়োজন। মানে এখানে 2 গুণ করলে আমাকে এখানেও অবশ্যই 2 গুণ করতে হবে। তাহলে H টা হয়ে যাবে তখন 4। তার জন্য আমার এখানে অপশন হবে হচ্ছে গিয়ে 4, অপশন বি। পরের কোশ্চেনে 1.4 কোনো 1.4 এর কোশ্চেন কোনো কঠিন পদার্থের ক্ষেত্রে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক 2 ইন্টু 10⁻5 পার ডিগ্রি সেলসিয়াস হলে ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান কত। তাহলে একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলা দিয়ে সবকিছু করা হয়ে থাকে। আমি ফর্মুলা তোমাদের দেখিয়ে দিচ্ছি বই থেকে। ভৌতবিজ্ঞান টেক্সট বুকে পেজ নম্বর 30 একটু নিচের দিকে আসলে দেখবে মাঝের দিকে ঠিক আছে আলফা সমান সমান বিটা/2। তাহলে আলফা হচ্ছে এখানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, বিটা হচ্ছে এখানে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। তাহলে এখানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের অর্ধেক হয়। তাহলে আমাকে শুধুমাত্র এইটুকুই প্রয়োজন, আলফা সমান সমান বিটা/2। তাহলে এখানে যেহেতু দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক মানটা জানতে চেয়েছে, তাহলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক 2 আছে, তার 2 কে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 1। তাহলে অপশন ডি এখানে হচ্ছে সঠিক উত্তর। পরের কোশ্চেন সমান্তরাল কাচফলকের মধ্যে দিয়ে আলোক রশ্মি প্রতিসরণ হলে মোট চ্যুতি। তাহলে কখনো কোনো বেঁকে যায় না আলোক রশ্মি, তার জন্য চ্যুতি এখানে 0 ডিগ্রি। পরের কোশ্চেন দৃশ্যমান বর্ণালীর যে বর্ণ আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম সেটি। অপশন আছে হলুদ, লাল, বেগুনি, নীল। তো সঠিক উত্তর এখানে হচ্ছে বেগুনি, কারণ বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। পরের কোশ্চেন পরিবাহিতাঙ্কের একক। এটা হচ্ছে ওহম, ওহম সেমি, মো আর মো সেমি ইনভার্স। তার রোধাঙ্কের ক্ষেত্রে ওহম হয়, যেহেতু পরিবাহিতাঙ্ক আছে তার জন্য হচ্ছে মো সেমি ইনভার্স, অপশন ডি। 1.8 তাপমাত্রা বাড়লে অর্ধপরিবাহী রোধাঙ্ক। তাহলে এখানে অপশন হচ্ছে গিয়ে হ্রাস পায়, বৃদ্ধি পায়, প্রথমে বাড়ে পরে কমে, আর প্রথমে কমে তারপর বাড়ে। সিডি অপশনের দরকার নেই, প্রথম এ আর বি এর মধ্যে হবে। সঠিক উত্তর হবে হ্রাস পায়। তাহলে কি জন্য হ্রাস পাচ্ছে একবার দেখো। তাহলে তাপমাত্রা বাড়লে অর্ধপরিবাহীর মুক্ত ইলেকট্রন সংখ্যা বাড়ে, ফলে রোধ কমে যায়। তার জন্য তাপমাত্রা বাড়লে অর্ধপরিবাহী রোধাঙ্ক হ্রাস পায়। 1.9 বলেছে 92A235 মৌলটির পরমাণুর প্রথমে একটি আলফা বিঘটন ও দুটি বিটা বিঘটন ঘটলে সৃষ্ট পরমাণুর ভর কত। তাহলে আলফা পরমাণু যদি বেরিয়ে যায় তাহলেই একমাত্র ভর সংখ্যা কমবে, বিটা পরমাণু বেরিয়ে গেলে ভর সংখ্যার কিন্তু কোনো খামতি হবে না। তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে 231। তাহলে কিভাবে জিনিসটা ঘটছে, আলফা বিঘটনের ক্ষেত্রে ঘটে যে এই প্রক্রিয়ায় একটি পরমাণু একটি হিলিয়াম নিউক্লিয়াস নির্গত করে, ফলে মাতৃ নিউক্লিয়াসের ভর সংখ্যা প্রায় 4 কমে যায়, কারণ হিলিয়ামের ভর 4,
এবং পারমাণবিক সংখ্যা 2 কমে যায়। বিটা বিভাজনের ক্ষেত্রে এই প্রক্রিয়ায় একটি নিউট্রন একটি প্রোটনে রূপান্তরিত হয় এবং ইলেকট্রন কণা নির্গত হয়। ফলে পারমাণবিক সংখ্যা 1 বৃদ্ধি পায় কিন্তু ভর অপরিবর্তিত থাকে। তার জন্য এখানে আলফা বিঘটনের সময় 225 থেকে 4 বিয়োগ করব, যে 231 হবে। তারপর দুটি বিটা বিঘটন ঘটলেও এখানে ভর অপরিবর্তিত থাকবে। তার জন্য পারমাণবিক সংখ্যা 2 বৃদ্ধি পাবে। তাহলে আমাকে শুধুমাত্র ভর সংখ্যা জানতে চাইছে, পারমাণবিক সংখ্যা জানতে চায়নি। তার জন্য আমার এখানে অ্যান্সার হবে 231। 1.10 বলেছে, কোনটি সন্ধিগত মৌল নয়? অপশন আছে Ag, Mg, Cu আর Cd। সঠিক উত্তর হবে এখানে Mg। তাহলে সন্ধিগত মৌল নয় কেন? ম্যাগনেসিয়াম হলো সন্ধিগত মৌল নয়, কারণ এটি একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু বা ক্ষারীয় পৃথিবী ধাতু। তাহলে সন্ধিগত মৌল সাধারণত ডি ব্লক মৌল হিসেবে পরিচিত, যা ম্যাগনেসিয়াম নয়। গোটা যে পর্যায় সারণী আছে সেটাকে 4টে ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে গিয়ে S, একটা P, একটা হচ্ছে D আর একটা হচ্ছে গিয়ে F। তো তোমাদের সিলেবাসে আপাতত এই ব্লক বিভাগগুলো নেই, এটা তোমরা 11 এ উঠলে পাবে। তো যেহেতু সন্ধিগত মৌলগুলো ডি ব্লকের মৌলগুলোকে বলা হয়, আমি যদি সংক্ষেপে যদি বলি, তাহলে প্রথম যে সারিটা থাকে সেটা হচ্ছে S, তারপরে যে মাঝের যে সারি থাকে সেটা হচ্ছে গিয়ে D, পরের এদিকে যে শ্রেণীটা থাকে সেটা হচ্ছে গিয়ে P, আর এবং নিচে যে শ্রেণীটা থাকে সেটা হচ্ছে গিয়ে সাধারণত F হয়। তো এইভাবে SPDF ব্লকটা ভাগ করা হয়ে থাকে। পরে আরো বিস্তারিতভাবে জানবে যে SPD ব্লক ভাগগুলো কি জন্য হয়। পরের কোশ্চেনে বলেছে, ধাতব পরমাণু আয়নে পরিণত হওয়ার সময় ইলেকট্রন ত্যাগ করে ও জারিত হয়, ইলেকট্রন গ্রহণ করে ও জারিত হয়, ইলেকট্রন গ্রহণ করে ও জারিত হয়, আর ইলেকট্রন ত্যাগ করে ও বিজারিত হয়। তাহলে এখানে কোনটা হবে সঠিক উত্তর? তো সঠিক উত্তর হবে অপশন এ, ইলেকট্রন ত্যাগ করে ও জারিত হয়। তো এটা কি জন্য হচ্ছে আগে দেখো। তো ধাতব পরমাণু বা আয়নে পরিণত হওয়ার সময় তাদের বহিস্থ কক্ষপথ থেকে ইলেকট্রন ত্যাগ করে এবং পজিটিভ আয়নে পরিণত হয়, যা জারণ প্রক্রিয়া। তাহলে পজিটিভ আয়নে উৎপন্ন হওয়ার যে প্রক্রিয়া সেটা অ্যাকচুয়ালি জারণ প্রক্রিয়া, তার জন্য এই ক্ষেত্রে জারিত হচ্ছে। তারপরে 1.12 একের 12 কোশ্চেনটা দেখো, এখানে বলেছে একটি রূপোর গয়নায় সোনার প্রলেপ দিতে অ্যানোডে ব্যবহৃত হয় Ag মানে হচ্ছে গিয়ে রূপো, পটাশিয়াম আয়োসায়ানাইড, তারপর হচ্ছে গিয়ে Au মানে সোনা, আর KAgCN2 মানে পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড। তাহলে এখানে ব্যবহৃত হবে হচ্ছে কি সোনা ব্যবহার করা হবে, কারণ যার উপর প্রলেপ দেওয়া হচ্ছে সেটাকে সবসময় ক্যাথোড রূপে এবং যেটার প্রলেপ দেওয়া হচ্ছে সেটাকে সবসময় অ্যানোড রূপে ব্যবহার করা হয়। এখানে স্টেটমেন্টটাকে দেখো। তাহলে সোনার প্রলেপ দিতে গ্যালভানিক সেল প্রক্রিয়ায় মানে গ্যালভানাইজেশন প্রক্রিয়ায় অ্যানোড রূপে সোনা ব্যবহার করা হয়ে থাকে, যেন সোনার আয়ন চলাচল করে এবং কাঙ্ক্ষিত পৃষ্ঠে জমা হয়। কাঙ্ক্ষিত পৃষ্ঠ এখানে হচ্ছে গিয়ে আমার রূপো। রূপোর উপর যেন সোনার আয়নগুলো জমা হয়, তার জন্য এখানে সোনাকে অ্যানোড রূপে ব্যবহার করা হয়ে থাকে। পরের যে কোশ্চেন আছে, আয়রন পাইরিটিসের অতিরিক্ত বায়ুতে পোড়ালে যে গ্যাস পাওয়া যায় তা হলো। অপশন আছে NH3, N2, H2S, SO2। NH3 অ্যামোনিয়া, N2 নাইট্রোজেন, H2S হাইড্রোজেন সালফাইড, SO2 সালফার ডাইঅক্সাইড। সঠিক উত্তর এখানে SO2 সালফার ডাইঅক্সাইড। তাহলে আয়রন পাইরিটিস অতিরিক্ত বায়ুতে পোড়ালে গন্ধক ডাইঅক্সাইড বা সালফার ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। তারপর ধাতুবিদ্যা থেকে একটা কোশ্চেন করেছে, পিতলের উপাদান হলো, পিতলের মধ্যে কি কি মিশানো থাকে? কপার এসএন, কপার জিঙ্ক, কপার লোহা আর কপার আর নিকেল। তাহলে পিতলে সবসময় তামা এবং দস্তার সংমিশ্রণ তৈরি হয়, তার জন্য কপার আর জিঙ্ক হবে এখানে সঠিক উত্তর। পরের কোশ্চেনে, এলপিজি এর সিলিন্ডার থেকে গ্যাস লিক করলে যে তীব্র দুর্গন্ধ পাওয়া যায় তা যে যৌগের কারণ তা হলো। তাহলে এখানে অপশন হবে ইথাইল মার্কাপটান। তাহলে ইথাইল মার্কাপটান যে গ্যাস আছে সেটা তীব্র গন্ধযুক্ত। এলপিজির মধ্যে অন্যান্য যে গ্যাসগুলো থাকে সেগুলো কখনোই কোনো দুর্গন্ধযুক্ত হয় না, এবং সেখানে গ্যাস লিক করলে
যেন বোঝা যায় তার জন্য ইথাইল মার্কাপটান গ্যাসটা বিশেষ করে মেশানো হয়। ইথাইল মার্কাপটানের সংকেত হচ্ছে গিয়ে C2H5SH, হচ্ছে ইথাইল মার্কাপটানের সংকেত। তাহলে এমসিকিউ কোশ্চেনগুলো এখানেই শেষ। তারপরে আসি বিভাগ খ। বিভাগ খ এর ১ নম্বর কোশ্চেনগুলোতে এখানে পরবর্তীতে কোনো অপশন নেই। তার জন্য আমি এখান থেকে স্কিপ করে আমি ডান দিকে আমার যেখানে কোশ্চেন লেখা আছে সেখান থেকে সরাসরি করিয়ে দিচ্ছি। প্রথম কোশ্চেন, বায়ুমণ্ডলের কোন স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ দেখা যায়? উত্তর, ভ্যান অ্যালেন বিকিরণ প্রধানত বায়ুমণ্ডলের থার্মোস্ফিয়ার স্তরে ঘটে। ২ নম্বর কোশ্চেন, কোন ব্যাকটেরিয়া দ্বারা প্রাণী ও উদ্ভিদের বর্জ্য পদার্থের বিয়োজন পদ্ধতির সাহায্যে বায়োগ্যাস উৎপন্ন করা হয়? উত্তর হচ্ছে মিথোজেনিক ব্যাকটেরিয়ার দ্বারা প্রাণী ও উদ্ভিদের বর্জ্য পদার্থের বিয়োজন পদ্ধতির সাহায্যে বায়োগ্যাস উৎপন্ন করা হয়। এখানে যে কোশ্চেন আনসারগুলো আমি লিখে দিয়েছি সেগুলো একদম এক্সাক্ট লেখা হয়েছে, কোনো বাড়তি কিছু আমি লিখিনি বেশিরভাগ ক্ষেত্রে। সেজন্য তোমরা যদি এগুলোকেই মুখস্থ করো তাহলে তোমরা পরীক্ষায় একদম টু দ্য পয়েন্ট অ্যান্সার লিখে আসতে পারবে। তারপর অথবা কোশ্চেনে বলেছে তাপন মূল্য এসআই পদ্ধতি একক কি? তাহলে উত্তর, তাপন মূল্য এসআই পদ্ধতি একক হলো জুল। স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের পিভি লেখচিত্র কিরূপ হয়? তাহলে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের পিভি লেখচিত্র হয় হাইপারবোলিক। এসটিপিতে 22.4 লিটার আয়তনের CO2 গ্যাসের অনুসংখ্যা কত? তাহলে এসটিপিতে 22.4 লিটার আয়তনের CO2 গ্যাসের অনুসংখ্যা হলো অ্যাভোগাড্রোর সংখ্যা। এখানে অ্যাভোগাড্রো বানানটা একটু ভুল আছে। অ্যাভোগাড্রোর সংখ্যা যা 6.022 বা 023, যার যেটা মনে হয়, ইন্টু 10⁻23। পরের কোশ্চেনে বলেছে কোন তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বা আপাত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তার নিজস্ব ধর্ম? তাহলে এখানে আপাত প্রসারণ গুণাঙ্কটা সবসময় পাত্রের উপর নির্ভরশীল। যে পাত্রের আয়তন বাড়লে আপাত প্রসারণ তরলও কিছুটা বাড়বে। তাহলে সেক্ষেত্রে সঠিক তরল কতটা প্রসারিত হলো সেটা বোঝা যাবে না। যে আমি পাত্রের যে প্রসারণ সেটাকে যদি বাদ দিই তাহলে আমরা পাবো সেটা প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। তাহলে একমাত্র প্রকৃত প্রসারণ গুণাঙ্কটা হচ্ছে তরলের নিজস্ব ধর্ম। কারণ আপাত প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে সেখানে পাত্রের উপর নির্ভরশীলতা থেকে যায়। কারণ তাপ দিলে প্রত্যেকটা ধাতব পাত্রের আয়তন কিছুটা হলেও বাড়ে। যদি কাঁচ হয় তাহলে কাঁচের ক্ষেত্রেও খুবই সামান্য পরিমাণেও বাড়ে। সেজন্য কঠিনের যদি আয়তন প্রসারণটা যদি আমরা বাদ দিই তাহলে যে প্রসারণটা পাই তাহলে সেটা হবে তরলের প্রকৃত প্রসারণ। তাহলে এখানে উত্তর হচ্ছে প্রকৃত প্রসারণ। অথবা কোশ্চেনে লোহা ও পিতল তৈরি দ্বিধাতব পাতকে বরফের মধ্যে রাখলে কোনো ধাতুর ভেতর দিকে বেঁকে যাবে। তাহলে লোহা ও পেতলের তৈরি দ্বিধাতব পাতকে বরফের মধ্যে রাখলে পেতল ভেতরের দিকে বেঁকে যাবে। চোখে দৃষ্টিজনিত ত্রুটি দূর করতে কী ধরনের চশমা ব্যবহার করা প্রয়োজন? চোখে দীর্ঘ দৃষ্টিজনিত ত্রুটি দূর করতে অবতল লেন্স বা কনকেভ লেন্স ব্যবহার করা প্রয়োজন। ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণের পক্ষীয় রশ্মির আপাতন কোণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কি? এখানে সম্পর্ক হয় F=R/2 বা R=2F। তাহলে বিওটি এর সংজ্ঞা লেখো। তাহলে বিওটি বোর্ড অফ ট্রেড ইউনিট বা কিলোওয়াট বলা হয়, কিলোওয়াট ঘন্টা বলা হয়। তাহলে 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র 1 ঘন্টা চললে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় হয় তাকে বলা হয় 1 কিলোওয়াট ঘন্টা বা বিওটি একক। এসআই এককের এসআই এককে আধানের এককের নাম কি? তাহলে এসআই এককে আধানের এককের নাম হচ্ছে গিয়ে কুলম্ব। বর্তমানে আন্তর্জাতিক পদ্ধতি অনুযায়ী 8 তারের বর্ণ কিরূপ? তাহলে বর্তমানে আন্তর্জাতিক পদ্ধতি অনুযায়ী 8 তারের বর্ণ হলো হলুদ বা সবুজ, মানে হলুদ ও সবুজ। কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ায় সূর্যের শক্তির উৎস? তাহলে সেটি হলো নিউক্লিয়ার ফিউশন বা হচ্ছে গিয়ে নিউক্লিয়ার সংযোজন। তাহলে নিউক্লিয়ার সংযোজন। নিউক্লিয়ার সংযোজন প্রক্রিয়া এখানে সূর্যের শক্তির মূল উৎস। নিউক্লিয়ার ফিউশনটা না লিখলে হবে, নিউক্লিয়ার সংযোজনটা লিখাই সঠিক। কোন পুরাতাত্ত্বিক বিষয়বস্তু বয়স নির্ধারণ করতে কোন তেজস্ক্রিয় মৌল ব্যবহার করা হয়? তাহলে এখানে তেজস্ক্রিয় কার্বন মানে কার্বন-14 ব্যবহার করা হয়ে থাকে বা এটাকে রেডিও অ্যাক্টিভ কার্বনও বলা হয়। অতি দীর্ঘ পর্যায়ের মৌলের সংখ্যা কটি? তাহলে অতি দীর্ঘ পর্যায়ের মৌলের সংখ্যা হচ্ছে 32। পরীক্ষাগারে কৃত্রিমভাবে তৈরি হয় এমন একটি মৌলের নাম কি? পরীক্ষাগারে কৃত্রিমভাবে তৈরি হয় এমন একটি মৌলের নাম হলো টেনেসাইন। জলে দ্রবীভূত হয় এমন একটি সমযোজী যৌগের উদাহরণ? তাহলে জলে দ্রবীভূত এমন একটি সমযোজী যৌগ হলো অ্যামোনিয়া।
তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য দায়ী? তড়িৎ বিশ্লেষণের সময় বিদ্যুৎ শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য দায়ী। কারণ তড়িৎ বিশ্লেষণের সময় যে তড়িৎদ্বারগুলো থাকে সেগুলোকে ব্যাটারির সঙ্গে যুক্ত করা হয়ে থাকে। পরের কোশ্চেন, জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন হয় কোন গ্যাস যার মধ্যে জ্বলন্ত পাটকাঠি ধরলে কাঠি নিভে গিয়ে গ্যাসটি নীল শিখায় জ্বলে? তাহলে জলের যে তড়িৎ বিশ্লেষণ সেখানে H2 হাইড্রোজেন গ্যাস যার মধ্যে জ্বলন্ত পাটকাঠি ধরলে কাঠি নিভে যায় এবং গ্যাসটি নীল শিখায় জ্বলে। এটা 16, 2-16। এখানে স্তম্ভ মেলানোটা বলেছিল, আমি এখানে সরাসরি অ্যান্সারটা করে রেখেছি এবং পাশে বলে দিয়েছি যে কি জন্য হচ্ছে। এটা হচ্ছে স্তম্ভ মেলানো, যেখানে আছে থার্মিট পদ্ধতি। তাহলে থার্মিট পদ্ধতি অবশ্যই লোহার সঙ্গে মিলবে। তারপর হচ্ছে গিয়ে অ্যামালগাম, তাহলে অ্যামালগাম মিলছে হচ্ছে গিয়ে NaHg এর সঙ্গে। বায়োপলিমার, বায়োপলিমার মিলছে হচ্ছে ভিনাইল ক্লোরাইড, বায়োপলিমার মিলছে হচ্ছে নিউক্লিক অ্যাসিডের সঙ্গে। আর পিভিসি হচ্ছে গিয়ে ভিনাইল ক্লোরাইড। তাহলে কি জন্য মিলছে সেটা এখানে বিস্তারিত আমি বলে রেখেছি, সেটাকে বলে দিই। যে থার্মিট পদ্ধতি, এই পদ্ধতিতে প্রধানত লোহাকে অক্সাইড থেকে বিশুদ্ধ করতে ব্যবহার করা হয়, তাই এর সঙ্গে সবচেয়ে উপযুক্ত শব্দ হচ্ছে লোহা। অ্যামালগাম একটি মিশ্র ধাতু, যেখানে ধাতু পারদে দ্রবীভূত থাকে। সবচেয়ে পরিচিত উদাহরণ হলো হচ্ছে গিয়ে সোনার অ্যামালগাম, তাই এটির সঙ্গে সবচেয়ে উপযুক্ত শব্দ হবে NaHg। সোডিয়ামের সঙ্গে পারদের মিশ্রণ, তাহলে সেটা হবে NaHg। বায়োপলিমার এই শব্দের জৈব অণুকে বোঝায় যা অনেক ছোট এককের পুনরাবৃত্তি দ্বারা গঠিত। এই এককগুলিকে মনোমার বলা হয়। DNA এবং প্রোটিন হলো বায়োপলিমারের উদাহরণ, তাই এটির সঙ্গে সবচেয়ে উপযুক্ত শব্দ হবে নিউক্লিক অ্যাসিড। কারণ ডিএনএ পুরো নাম হচ্ছে ডিএনএ একটি নিউক্লিক অ্যাসিড, তার জন্য হচ্ছে যেটাকে পুরো নাম হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড ডিএনএ। তারপরে পিভিসি পলিভিনাইল ক্লোরাইড, এটি একটি সিনথেটিক পলিমার যা ভিনাইল ক্লোরাইডের মনোমার থেকে তৈরি হয়, তাই এটি সবচেয়ে উপযুক্ত শব্দ হচ্ছে ভিনাইল ক্লোরাইড। তারপর কোশ্চেন আছে নাইট্রোজেন কি? নাইট্রোজেন হলো একটি রাসায়নিক মৌল যার প্রতীক N এবং পারমাণবিক সংখ্যা 7। এখানে নাইট্রোজেন কোশ্চেনটা ভুল আছে, কোশ্চেনটা এখানে ভুল লেখা হয়েছে। কোশ্চেন হচ্ছে নাইট্রোলিম কি? টেক্সট বুকের পেজ নম্বর 123, যেখানে লেখা আছে নাইট্রোলিম। নাইট্রোলিম হলো ক্যালসিয়াম সায়ানাইড এবং কার্বনের মিশ্রণ, মানে কার্বন মিশ্রণ যেটা বাদামি বর্ণের রঙের হয়, নাইট্রোলিম বলে। এটিকে জমিতে সার হিসেবে ব্যবহার করা হয়। তাহলে এটুকু লিখলেই তোমাদের হবে। পরে কোশ্চেন, আম্লিক গ্যাসের নাম লেখো। তাহলে একটি আম্লিক গ্যাসের নাম হচ্ছে গিয়ে HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড বা হচ্ছে HCl। পরের কোশ্চেন বলেছে শৌচাগারে প্রায়শ কোন গ্যাসের গন্ধ পাওয়া যায়? শৌচাগারে প্রায়শ NH3 গন্ধ পাওয়া যায়। তাহলে NH3 হচ্ছে অ্যামোনিয়ার গন্ধ পাওয়া যায়। এটি তীব্র গন্ধযুক্ত রংহীন গ্যাস যা জৈব পদার্থের ক্ষয় এবং মূত্রের সাথে যুক্ত রাসায়নিক বিক্রিয়ার ফলে উৎপন্ন হয়। অথবা কোশ্চেন আছে অ্যামোনিয়ার সঙ্গে কোন গ্যাসের বিক্রিয়ায় একটি কঠিন পদার্থ উৎপন্ন হয়? তাহলে অ্যামোনিয়ার সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। তার বিক্রিয়া হচ্ছে গিয়ে NH3 গ্যাস, HCl গ্যাস এবং তার সঙ্গে বিক্রিয়া উৎপন্ন হচ্ছে NH4Cl, যেটা হচ্ছে সলিডের জন্য ভেতরে S লেখা আছে ব্র্যাকেটে। তাহলে এই সঙ্গে তোমাদের যে শর্ট কোশ্চেন আছে সেগুলো সব শেষ। এবার আসছে 2 নম্বর কোশ্চেনের জন্য। 2 নম্বর প্রথম কোশ্চেন বলেছে স্থিতিশীল উন্নয়ন কি? এর জন্য কি কি পরিকল্পনা প্রয়োজন? স্থিতিশীল উন্নয়ন হলো এমন একটি উন্নয়ন পদ্ধতি যেখানে বর্তমান প্রজন্মের চাহিদা পূরণ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদ সংরক্ষণ করা হয়। এর জন্য পরিবেশ সংরক্ষণ, জনসংখ্যা নিয়ন্ত্রণ, শিক্ষা, স্বাস্থ্য এবং অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে ভারসাম্য রক্ষা করা প্রয়োজন। 2 নম্বর বলেছে আদর্শ গ্যাসের আচরণ থেকে বাস্তব গ্যাসগুলির বিচ্যুতির কারণ দুটি লেখো। অথবা কোশ্চেন আছে, অথবা কোশ্চেনটা পরে বলছি। তাহলে প্রথমটার উত্তর হচ্ছে গিয়ে আদর্শ গ্যাস আচরণ থেকে বাস্তব গ্যাসগুলির বিচ্যুতির কারণ। প্রথম হচ্ছে আন্তঃআণবিক বল, যে গ্যাসের বাস্তব অণুগুলোর মধ্যে বিকর্ষণ, মানে আকর্ষণ ও বিকর্ষণ বল কাজ করে, যা আদর্শ গ্যাসের ক্ষেত্রে ধরা হয় না। এবং অণুর আয়তন, বাস্তব গ্যাসগুলোর অণুগুলির নিজস্ব আয়তন থাকে, যা আদর্শ গ্যাসের ক্ষেত্রে শূন্য ধরা হয়। যে গ্যাসের কোনো আয়তন নেই সেটা ধরা হয়ে আদর্শ গ্যাসগুলোকে বিচার করা হয়। তার জন্য আদর্শ গ্যাসগুলোকে যখন উচ্চ চাপ বাড়ানো যেতে পারে বা নিম্ন উষ্ণতা যখন করা যেতে পারে, যেমন 0 ডিগ্রি কেলভিন, তাহলে সেক্ষেত্রে তার আয়তন শূন্য হয়ে যেতে পারে। কিন্তু যেটা বাস্তব
বাস্তব গ্যাসগুলোর ক্ষেত্রে সেটা হয় না। আদর্শ গ্যাসগুলোর ক্ষেত্রেও আয়তন 0 ধরা হলেও বাস্তব গ্যাসের ক্ষেত্রে সেটা হয় না। অথবা কোশ্চেনে বলেছে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 500 সেমি কিউব, স্থির চাপে কোনো উষ্ণতায় গ্যাসের আয়তন দ্বিগুণ হবে। তাহলে গ্যাসের আয়তন দ্বিগুণ, তাহলে এটা সরাসরি আমরা চার্লসের সূত্র দিয়ে বের করতে পারি। চার্লসের সূত্র অনুযায়ী স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন পরম উষ্ণতার সমানুপাতিক। তাহলে সেক্ষেত্রে আয়তন যত বাড়বে তার সঙ্গে, সঙ্গে উষ্ণতা তত বেশি বাড়তে থাকবে। তার জন্য হয় V1/T1 সমান হচ্ছে গিয়ে V2/T2। এখানে আমাকে বের করতে হবে, বলে দেওয়া আছে উষ্ণতা বলে দিয়েছে প্রাথমিক উষ্ণতা এবং গ্যাসের আয়তনটা বলে দিয়েছে। তাহলে উষ্ণতা আয়তনটা দ্বিগুণ হবে। তাহলে আয়তন দ্বিগুণ করতে বলা হয়েছে। তাহলে V1 টা হয়ে যাবে 2V1 পরবর্তীতে। তাহলে আমাকে এখানে T2 বের করতে বলেছে। তাহলে T2 ইকুয়ালস টু তাহলে দাঁড়াবে যে V2 ইনটু T1 বাই হচ্ছে গিয়ে V1। তাহলে এখানে যে V1, V2 আর T1, T2 যে মানগুলো হচ্ছে ওগুলো তো চালিয়ে লিখে নিতে পারো আগে থেকে। যেমন V1 সমান বলা আছে 500, V2 500 ডাবল, তাহলে 500 ইনটু 2, T1 টা হচ্ছে গিয়ে 273 এবং তার সঙ্গে 27 টা যোগ করে নিতে হবে। তাহলে যোগ করলে হয়ে যাবে 3 আর T2 টা বের করতে হবে। আর T2 সমান আমরা এখানে লিখছি V2, তাহলে V2 টা হচ্ছে গিয়ে 500 ইনটু T1 টা হচ্ছে 273 যোগ 27 বাই নিচে হচ্ছে 500। 500 এখানে কেটে যাবে। 273 এর সঙ্গে 27 যোগ করলে হয়ে যাবে 300, তাহলে 2 ইনটু 300 সমান 600, তাই 600 কেলভিন দাঁড়ালো। তাহলে এখানে উত্তরটা যেটা আছে এটা ভুল আছে অবশ্যই। তাহলে 600 কেলভিন থেকে আমরা ডিগ্রি সেলসিয়াস আনার জন্য 273 বিয়োগ করে দিতে হবে। তাহলে আমাকে এখানে বের করতে বলেছে উষ্ণতা। উষ্ণতা সমান হচ্ছে 600 মাইনাস 273। 273 বিয়োগ করে দিলে হবে 27, 327। 327 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে 267 বের করেছে, এটাও ভুল আছে। তারপর 3.3 এর কোশ্চেনে বলেছে একটি উত্তল লেন্সের সাহায্যে কিভাবে অসাধ সমশীর্ষ ও বস্তু অপেক্ষা বড় প্রতিবিম্ব গঠিত হয় তা চিত্রসহ দেখাও। তাহলে তার জন্য তোমরা এই ছবিটা আঁকতে পারো বা এর নিচে যে ছবিটা দেওয়া আছে এই ছবিটা চাইলে তোমরা আঁকতে পারো। দুটো একই ছবি, সেম ছবি। এই দুটোর মধ্যে যেকোনো একটা আঁকলেই হয়। আমি তোমাদের এঁকে দেখাচ্ছি যে এটা কিভাবে তোমরা করতে পারো। তাহলে ছবিটা আঁকার জন্য প্রথমে স্কেল নেবে, স্কেল দিয়ে খাতার মধ্যে একটা দাগ টেনে নেবে। স্কেল দিয়ে যখন দাগটা টানছো তখন তার সঙ্গে সঙ্গে কিছু মার্কিং করে নেবে। যেমন আমরা জানি যে ফোকাস দূরত্বটা সবসময় কেন্দ্র থেকে যত দূরে থাকে বোথ সাইডে সেমই হয় এবং লেন্সে দুটো করে ফোকাস থাকে এবং মুখ্য ফোকাস, গৌণ ফোকাস দুটোই ফোকাস হয়। তাহলে তার জন্য আমি কিছু মার্কিং করে নিচ্ছি। তাহলে এখানে একটা মার্কিং করছি, যে 27 সোজাসুজি করলাম। তাহলে একইভাবে এখান থেকে আমি কিছুটা ডান দিকে কিছুটা বাম দিকে মার্কিংগুলো করে নেবো একটা একটা করে। তাহলে এখান থেকে আমি 2 সেমি, এখানে 5 এর এখানে মার্কিং করছি একটা। একই রকমভাবে ডান দিকে আমি 2 সেমি পরে একটা মার্কিং করে নিচ্ছি। তাহলে আমার হাতের যে বিন্দুটা সেটা হচ্ছে আমার লেন্সের কেন্দ্রবিন্দু, সেটা হচ্ছে O, এবং বাকি যে দুটো বিন্দু সেই দুটো হচ্ছে আমার এখানে ফোকাস বিন্দু হবে। তাহলে দুটো আমার ফোকাস বিন্দু। গৌণ ফোকাসটা করলেও হবে, না করলেও সমস্যা নেই। আমি গৌণ ফোকাসটা করে দিচ্ছি। তাহলে মুখ্য ফোকাসের ডবল দূরত্ব থাকে গৌণ ফোকাস। তাহলে মুখ্য ফোকাসটা যদি আমি 2 সেমি দূরত্বে নিয়েছি, তাহলে গৌণ ফোকাসটাকে আমি 4 সেমি দূরত্বে নেব। তাহলে এখানে আমার আরো 2 সেমি দূরত্বে গৌণ ফোকাস। এখানেও সেম হবে। তাহলে গৌণ ফোকাস। তাহলে এগুলো হচ্ছে আমার F। তাহলে এটা F, এটা হচ্ছে 2F। এখানেও F, এটা হচ্ছে গিয়ে 2F। তাহলে লেন্সটা আঁকতে হবে। লেন্সটা পরে আঁকলেও হবে। আমি লেন্সটার প্রধান অক্ষ আঁকা আছে। লেন্সের উন্মেষটা আমি এখানে করে নিচ্ছি। লেন্সের উন্মেষের জন্য আমি একটা এখানে দাগ টেনে নিচ্ছি। যেটুকু বাড়তে হবে পরে আমি মুছে দেবো। লেন্সটা আঁকার জন্য তোমরা কম্পাস ইউজ করতে পারো বা চাঁদা দিয়েও তোমরা লেন্স আঁকতে পারো। লেন্স সবসময় পাতলা হয়, তাই জন্য লেন্স সবসময় পাতলা আঁকার চেষ্টা করবে, পাতলা লেন্স।
যদিও লেন্সের ফোকাস ও বক্রতা কেন্দ্র দুটো ভিন্ন বিন্দু, তা সত্ত্বেও আমি এখানে একই বিন্দু দিয়ে করে দিচ্ছি, ফোকাস বিন্দু দিয়ে আমি এখানে করে দিচ্ছি লেন্সটাকে। বক্রতা বিন্দুগুলো একটু দূরেও হতে পারে বা ফোকাসের আগেও হতে পারে, নির্ভর করছে লেন্সের প্রকৃতির উপরে। বাড়তি এটুকু মুছে দিলে হয়ে যাবে। এটা আমাদের লেন্স হয়ে গেল। তাহলে বস্তুটা আমি এখানে আঁকছি, এবং বস্তু আঁকার সময় খেয়াল করবে যে আমি পাঁচে যে দাগটা আছে সেটা আমি লেন্সের যে প্রধান অক্ষ তার সঙ্গে একই সমানে রেখেছি, যেন বস্তুটা অবশ্যই 90 যেন হয়। তাহলে এটা হয়ে গেল আমার বস্তু। এরপর বস্তু শীর্ষ থেকে রশ্মি নির্গত হবে, একটি যাবে আলোক কেন্দ্র দিয়ে সরাসরি, আর অপরটি লেন্সে পড়ে প্রতিষ্ঠিত হয়ে সেটি যাবে ফোকাস দিয়ে। তাহলে প্রথমে আলোক কেন্দ্র দিয়ে রশ্মিটি আঁকছি। তাহলে এই রশ্মিটা যদি পেছন দিকে বাড়ানো হয় তাহলে সেটাকে ছেদ করবে, কারণ আমি এদিকে যতই বাড়ানো কেন এটা পরবর্তীতে ছেদ করবে না। তার জন্য আমি এটিকে পেছন দিকে ডটের লাইন দিয়ে আগে থেকে বাড়িয়ে নিচ্ছি। এবং আরেকটা রশ্মি যাবে হচ্ছে গিয়ে লেন্সে পড়বে, প্রতিষ্ঠিত হয়ে ফোকাস দিয়ে বেরাবে। তো লেন্সে ফেলার জন্য অবশ্যই এখান থেকে লম্ব হওয়া চাই। তার জন্য আমি আবার একটা দাগকে এই রেখার সঙ্গে সমান করে নিচ্ছি, যেন অবশ্যই লম্ব হয় জিনিসটা। লেন্সে ছবি আঁকার সময় অবশ্যই খেয়াল রাখবে যেন লম্ব হয় প্রত্যেকটা জিনিস। লম্ব না হলে কিন্তু ভুল হয়ে যাবে। এবং এটা যাবে হচ্ছে গিয়ে এখান থেকে ফোকাস দিয়ে। এবং এটাকে একইভাবে পেছন দিকে বাড়িয়ে নেবো ডটের লাইন দিয়ে। বাড়তি দাগটুকু আমি মুছে দিচ্ছি। তাহলে এই যে বিন্দুটা পেলাম, তাহলে এই বিন্দুতে আমার বস্তু আছে। বস্তুটা আঁকার সময় আবার খেয়াল রাখবে নিচটা যেন লম্ব হয়। তাহলে এটা যদি পি কিউ যদি হয় আমার, তাহলে এটা তার প্রতিবিম্ব হচ্ছে পি ড্যাশ কিউ ড্যাশ। তাহলে ঠিক এই বিন্দু থেকে ঠিক এতটা পর্যন্ত হচ্ছে আমার এফ, মানে ফোকাস দৈর্ঘ্য। লেন্সে ছবি আঁকার সময় অবশ্যই রশ্মির তীর চিহ্ন দিতে ভুলবে না, তীর চিহ্ন না দিলে কিন্তু কোনো ছবি সঠিক নয়। তাহলে এটা হচ্ছে আমার নির্গত রশ্মির তীর চিহ্ন, যে রশ্মিগুলো এদিক থেকে এদিকে চলে গেল, এবং এটা কোনোদিনই গিয়ে মিলবে না। আর লেন্সটা হচ্ছে গিয়ে উপরটা L1, নিচটা L2 লেখা যেতে পারে লেন্সের উন্মেষের জন্য। তাহলে শুধু এটুকুই হচ্ছে ছবি, ছবিটুকু আঁকলেই পুরো কমপ্লিট নাম্বার। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো ছবিটা কিভাবে আঁকতে হবে। তাহলে এই ছবিটা যদি কমপ্লিট এঁকে দাও তাহলে তোমাদের কমপ্লিট নাম্বার হয়ে যাবে। পরের যে কোশ্চেন আছে সেখানে বলেছে যে 5 সেন্টিমিটার দীর্ঘ, আচ্ছা রৈখিক বিবর্ধন কাকে বলে? তাহলে প্রতিবিম্বের উচ্চতা এবং বস্তুর উচ্চতার অনুপাতকে রৈখিক বিবর্ধন বলে। তারপরে বলেছে যে 5 সেন্টিমিটার দীর্ঘ একটি বস্তু এটি উত্তল লেন্সের সামনে রাখলে প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন হয় 5। তাহলে সেক্ষেত্রে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত? তাহলে রৈখিক বিবর্ধন সমান প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য যদি আমাকে বের করতে হয় তাহলে রৈখিক বিবর্ধন গুণিত বস্তু দৈর্ঘ্য হবে। রৈখিক বিবর্ধন 5 বলেছে এবং বস্তু দৈর্ঘ্য বলেছে 5। তাহলে 5 গুণিত 5 সমান মানে 25 সেন্টিমিটার হচ্ছে গিয়ে আমার এখানে প্রতিবিম্বের দৈর্ঘ্য। মানে এখানে বস্তুর দৈর্ঘ্য হচ্ছে এখানে সাপোজ বলেছে 5,
এটা এখান থেকে এতটুকু 5 আর এখান থেকে এতটুকু তাহলে হয়ে যাবে 25, কারণ রৈখিক বর্ধনটা হচ্ছে 5 বলা আছে, 5 গুণ 5 করলে 25 হবে। তারপর গৃহস্থালিতে ব্যবহারের জন্য ডিসি এর পরিবর্তে এসি ব্যবহার করা হয় কেন? তাহলে ডিসি এর পরিবর্তে এসি ব্যবহার করা হয় কারণ কারেন্ট সহজেই উচ্চ ভোল্টেজে রূপান্তর করা যায় এবং দূরবর্তী স্থানে স্থানান্তর করা যায়। তার জন্য ডিসি এর পরিবর্তে এসিতে ট্রান্সফার করা হয়। তার জন্য ডিসি পরিবর্তে এসি ব্যবহার করা হয়। অথবা কোশ্চেনে বলেছে বায়ুচক্র ঘূর্ণনের কিরূপ পরিবর্তন হয় যদি তড়িৎ প্রবাহ বাড়ানো হয় এবং তড়িৎ প্রবাহের অভিমুখকে উল্টে দেওয়া হয়। তাহলে তড়িৎ প্রবাহ বাড়লে বায়ুচক্রের ঘূর্ণন বেগ বাড়বে এবং তড়িৎ প্রবাহের মুখ উল্টে দিলে বায়ুচক্রের ঘূর্ণনও উল্টো দিকে হবে। মানে বায়ুচক্র যেদিকে ঘুরছিল ঠিক তার অপোজিট ডাইরেকশনে ঘুরতে শুরু করবে। ক্লকওয়াইজ ঘুরলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, এরকম ব্যাপার। তারপরে কোশ্চেন HCl উদ্বায়ী পদার্থ কিন্তু NaCl অনুদ্বায়ী কেন? তাহলে HCl হাইড্রোজেন এবং ক্লোরিনের মধ্যে আয়নিক বন্ধন দ্বারা গঠিত হয়, কিন্তু এই বন্ধনটি তুলনামূলকভাবে দুর্বল, ফলে সহজেই হাইড্রোজেন এবং ক্লোরিন গ্যাস বিভক্ত হয়ে যায় এবং বাষ্পীভূত হয়। অপরদিকে NaCl একটি আয়নীয় যৌগ এবং এতে আয়নিক বন্ধন খুব শক্তিশালী, ফলে এটি উচ্চ তাপমাত্রায় গলে যায় এবং বাষ্পীভূত হয় না। তারপরে কোশ্চেনে বলেছে যে C2H4 এবং HF এর লুইস ডট চিত্র আকারে দেখাও। তাহলে এখানে আমি দুটোই বইয়ে তোমাদের দেওয়া আছে, তাহলে এখানে আমি বই থেকেই স্ক্রিনশটটা নিয়েছি। যে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, তার জন্য এখানে একটা সিঙ্গেল ডট আছে, আমি এখানে নিচে করেও দেখে দিচ্ছি। যে সাপোজ হচ্ছে হাইড্রোজেনের একটাই পরমাণু, তার জন্য তার পারমাণবিক সংখ্যা 1, একটাই লুইস ডট দেওয়া হয়েছে। ফ্লুরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 9, তাহলে 2,7 পরমাণু বিন্যাস করলে এবং তার যে শেষ কক্ষপথের ইলেকট্রনগুলো আছে সেগুলোকে ক্রস দিয়ে দেখানো হয়েছে। তাহলে যে 7খানা ইলেকট্রন, সেই 7টা ইলেকট্রনের জন্য 7খানা ক্রস দেওয়া হয়েছে। তাহলে এই একটা ইলেকট্রন করবে, একে দেবে এবং এখান থেকে একটা ইলেকট্রন হাইড্রোজেন নিয়ে শেয়ার করবে। তাহলে এখান থেকে হয় জিনিসটা, হাইড্রোজেন একটা ইলেকট্রন ফ্লুরিনকে দিল এবং ফ্লুরিনের একটা ইলেকট্রন নিল, হাইড্রোজেন সেটাকে শেয়ার করছে এবং ফ্লুরিন তার বাকি যে 7টা ইলেকট্রন আছে সেগুলোর সঙ্গে হাইড্রোজেন একটাকে নিয়ে শেয়ার করবে। তাহলে এইভাবে তৈরি হয় হাইড্রোজেন এবং ফ্লুরিনের মধ্যে একটা সিঙ্গেল বন্ড। তাহলে হাইড্রোজেন এবং ফ্লুরিনের মধ্যে সিঙ্গেল বন্ড, তাহলে H সিঙ্গেল বন্ড F, এবং সেটাকে লেখা যেতে পারে বা HF আকারে। এবং তারপর আছে হচ্ছে গিয়ে C2H4, তাহলে C2H4 এর ক্ষেত্রে কার্বনের পরমাণু সংখ্যা 6 এবং হচ্ছে হাইড্রোজেনের পরমাণু সংখ্যা আবার 1। তাহলে কার্বন তার শেষ কক্ষপথে সর্বাধিক 8টা ইলেকট্রন রাখতে পারে। তাহলে ইলেকট্রন বিন্যাস করলে 2, 4 হবে কার্বনের ক্ষেত্রে। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে 4টে হাইড্রোজেন, সবার কাছে একটা করে ইলেকট্রন আছে এবং এখানে 2টো কার্বন, তাহলে 2 ইন্টু কার্বন। তাহলে প্রত্যেকটা কার্বনের কাছে হচ্ছে গিয়ে শেষ কক্ষপথে 4টে করে ইলেকট্রন থাকবে, কারণ এই ইলেকট্রন বিন্যাস হচ্ছে গিয়ে 2, 4 আর হাইড্রোজেনের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস 1। তাহলে এরা দুজন যুক্ত হবে কি হবে, তাহলে প্রত্যেকটা হাইড্রোজেন একটা করে ইলেকট্রন কার্বনকে দেবে এবং কার্বন তার একটা করে তার ইলেকট্রনগুলো হচ্ছে গিয়ে হাইড্রোজেনের সঙ্গে শেয়ার করে নেবে এবং 2টো কার্বন মাঝখানে সিঙ্গেল বন্ডেও থাকবে। এটা হচ্ছে এই কার্বনগুলো পরমাণু, আর পাশের কার্বনটাকে আমি নিট করে দিচ্ছি, এই কার্বনের পরমাণু। আর বাকি হচ্ছে হাইড্রোজেন হচ্ছে গিয়ে আছে 4টে হাইড্রোজেন আছে। তাহলে বাকি হাইড্রোজেনগুলোকে আমি সব কালো আকারে রাখছি। তাহলে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। আমি যে ছবিটা করছি সেটা বইয়ের সঙ্গে একই রকম রাখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে এই কার্বনের এই হাইড্রোজেনটার ক্ষেত্রে 2টো, তাহলে এই হয়ে গেল 2টো। তাহলে এই হাইড্রোজেনের যে 2টো ইলেকট্রন সেটা কমপ্লিট, এই হাইড্রোজেনের এই 2টো ইলেকট্রন কমপ্লিট, এই হাইড্রোজেন 2টো ইলেকট্রন কমপ্লিট, এই হাইড্রোজেনেরও 2টো ইলেকট্রন কমপ্লিট। বাকি থাকলো কার্বনগুলো এবার। তাহলে এই কার্বনটার ক্ষেত্রে এই হয়ে গেল 8টা এবং এই কার্বনটার ক্ষেত্রে এই হয়ে যাবে হচ্ছে বাকি 8টা। তাহলে 2টো কার্বনে 8টা করে ইলেকট্রন পুজা গেল এবং হাইড্রোজেনগুলো 2টো করে ইলেকট্রন পুজা গেল। তাহলে এবার যেখানে জোড়া হয়েছে, যেখানে পেয়ার গঠিত হয়েছে, এখানে একটা পেয়ার আছে, এখানে একটা পেয়ার, এখানে পেয়ার, এখানে পেয়ার আর এখানে পেয়ার। তাহলে পেয়ারগুলোতে আমাকে একটা করে বন্ড দিতে হবে। তাহলে পেয়ারগুলোকে বন্ড দিয়ে জুড়ে দেবো এবং বাকি আচ্ছা এখানে 2টো কার্বনের মধ্যে ডবল বন্ড করতে হবে, কারণ সিঙ্গেল বন্ডে থাকতে পারবে না। কারণ সিঙ্গেল বন্ড যদি হয় তাহলে একটা কার্বনের এখানে 3টে বন্ড হচ্ছে, তাহলে একটা কার্বনের 3টে পেয়ার হতে পারে না, একটা কার্বনকে মিনিমাম 4টে পেয়ার করতেই হবে। তাহলে উপরে যে 2টো ইলেকট্রন ফ্রি ইলেকট্রন আছে সেই ইলেকট্রনগুলোকেও আমাকে এখানে জোড়ার মধ্যে আনতে হবে।
তাহলে এই ইলেকট্রনটা এখানে একলা থাকবে না, তাহলে এটাকে আমাকে এই জোড়ার মধ্যে আনতে হবে এবং এখানেও যে উপরে যে ইলেকট্রনটা আছে এটাও একলা থাকবে না, এটাও জোড়ার মধ্যে আনতে হবে, নাহলে 8টা করে ইলেকট্রন পুষছে না। ভালো করে খেয়াল করো, দেখো 8টা করে নাহলে পুষবে না। হ্যাঁ, তাহলে এবার এই কার্বনটার ক্ষেত্রে ইলেকট্রন যদি এবার কাউন্ট করি আমরা, যে এখানে 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, এবার এই কার্বনের ক্ষেত্রে 8টা ইলেকট্রন পুষেছে। আগে একটা ইলেকট্রন ফাঁকা ছিল, তার জন্য এখানে 6টা ইলেকট্রন করে হচ্ছে, 7টা করে ইলেকট্রন হচ্ছিল, 8টা পুজে ছিল না, এবার হচ্ছে 8টা করে পুজে গেছে। তাহলে এবার আমি এটাকে সিঙ্গেল বন্ডগুলো দিতে হবে এবং এখানে যেহেতু দুটো পেয়ার হচ্ছে তাহলে এখানে ডবল বন্ড হবে, তাহলে দুটো কার্বনের মধ্যে ডবল বন্ড ফার্স্টে, এর সঙ্গে একটা হাইড্রোজেন আছে এখানে জুড়ে, এর সঙ্গে একটা হাইড্রোজেন জুড়ে আছে এখানে, এর সঙ্গে একটা হাইড্রোজেন জুড়ে আছে এবং এর সঙ্গে একটা হাইড্রোজেন জুড়ে আছে। তাহলে এটাকে যদি এবার চিহ্ন আকারে, সাংকেতিক চিহ্ন আকারে লিখি তাহলে হবে হচ্ছে C2H4। তাহলে C2H4 হয়ে গেল এবং তার সঙ্গে সঙ্গে এটা হচ্ছে তার বইয়ের ছবি, ইথিলিন, C2H4 মানে ইথিলিন, এবং হচ্ছে গিয়ে HF হাইড্রোজেন ফ্লুরাইড, তালুজ ডট, দুটো আমি করিয়ে দিলাম। এখানে অথবা কোশ্চেনটা বলেছে সমযোজী ও তড়িৎযোজীর মধ্যে দ্রাব্যতা ও তড়িৎ প্রবাহিতার মধ্যে পার্থক্য লেখো। তাহলে প্রথমে সমযোজী যৌগ, সমযোজী যৌগের দ্রাব্যতা যদি দেখো তাহলে অধিকাংশ সমযোজী যৌগ জলের দ্রবণীয় নয়, অধিকাংশ জৈব দ্রবকে দ্রবণীয়, এবং তড়িৎযোজী যৌগ অধিকাংশই জলের দ্রবণীয়। তড়িৎ প্রবাহিতা গলিত অবস্থায় বা দ্রবণে তড়িৎ প্রবাহিত হয় না, একটা ব্যতিক্রম আছে, এবং এখানে গলিত অবস্থায় তড়িৎ প্রবাহনে সক্ষম, যেমন হচ্ছে NaCl তড়িৎ প্রবাহনে সক্ষম। আর এখানে হচ্ছে গিয়ে ব্যতিক্রম যেটা বললাম সেটা হচ্ছে গিয়ে CH3 COOH কার্বক্সিলিক অ্যাসিড। তারপরে কোশ্চেন হচ্ছে সিলভার নাইট্রেট জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে কালো রঙের অধক্ষেপ পড়ে তার নাম ও সংকেত। তাহলে সিলভার নাইট্রেট জলীয় দ্রবণে যে অধক্ষেপটি পড়ে সেটা হচ্ছে গিয়ে সিলভার সালফাইড, Ag2S, সিলভার সালফাইডের সংকেত Ag2S। তারপরে শত বিজারণ পদ্ধতি কি? তাহলে কোনো ধাতুর অক্সাইডকে অন্য একটি আরো প্রতিক্রিয়াশীল ধাতু দিয়ে হ্রাস করে শুদ্ধ ধাতু তৈরি করার যে প্রক্রিয়া তাকে শত বিজারণ বলে, যেমন হেমাটাইট থেকে লোহা তৈরির প্রক্রিয়া। অথবা কোশ্চেনে বলেছে NaCaMg প্রভৃতি ধাতুগুলিকে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশিত করা যায় না কেন? তাহলে NaCaMg এই ধাতুগুলি অত্যন্ত প্রতিক্রিয়াশীল, এরা কার্বন অপেক্ষা আরো শক্তিশালী বিজারক, ফলে ধাতুগুলোর অক্সাইডকে কার্বন দিয়ে হ্রাস করলে কার্বন নিজেই অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড বা কার্বন মনোক্সাইড উৎপন্ন করে এবং ধাতুগুলো মুক্ত হয় না, বরং কার্বন নিজেই অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে স্থিতিশীল যৌগ গঠন করে। যেমন উদাহরণ হচ্ছে গিয়ে Na2 ও তার সঙ্গে যদি কার্বন যদি বিক্রিয়া করে তাহলে কোনো বিক্রিয়াই হবে না। তো সুতরাং ধাতুগুলিকে বিদ্যুৎ বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে বা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে গলিত এবং লবণ মিশ্রণ থেকে নিষ্কাশিত করা হয়। তাহলে এদের যে সল্টগুলো হয় NaCa এবং Mg, তাদের সল্টগুলোকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে নিষ্কাশিত করা হয় সল্ট থেকে। তারপরে কোশ্চেন কার্যকরী গ্রুপ গঠিত সমবায়িত দুটি যৌগের নাম। তাহলে কার্যকরী গ্রুপ গঠিত সমবায়িত হচ্ছে এমন দুটি যৌগ যেমন হচ্ছে একটা ইথানল এবং হচ্ছে ডাইমিথাইল ইথার। তাহলে দুটোর দেখো কার্বন সংখ্যা একই আছে, এখানে দুটো কার্বন, এখানেও একটা দুটো কার্বন, H3 এখানে হচ্ছে গিয়ে H এর সংখ্যা এখানে 5টা আর একটা 6টা মোট, এখানেও এই 6টা আছে কিন্তু ও হচ্ছে গিয়ে একটা। তাহলে দুটোই একই জিনিস কিন্তু হচ্ছে গিয়ে গঠনটা আলাদা। তাহলে এর যে গঠনটা আমি এঁকে দেখাই যে ডাইমিথাইল ইথার, তাহলে মাঝখানে ইথার গ্রুপটা থাকবে এবং দুই দিকে দুটো মিথাইল গ্রুপ থাকবে, এবং ইথানলটা হচ্ছে গিয়ে তাহলে কার্বন চেনটা শেষে শুধু OH গ্রুপটা আছে, তাহলে এখানে একটা CH3, তার সঙ্গে সিঙ্গেল বন্ড দিয়ে আর একটা C, তার সঙ্গে হচ্ছে H2 এবং তার সাথে শুধুমাত্র OH গ্রুপটা আছে। এটা হচ্ছে ইথানল গ্রুপ এবং এটা ডাইমিথাইল ইথার গ্রুপ। এবং তারপর অ্যাসিটিক অ্যাসিড এবং হচ্ছে মিথাইল ফরমেট, এই দুটোর ক্ষেত্রে একই রকম ভাবে কার্যকরী গ্রুপ গঠিত সমবেত দেখা যায়। এটাও চালিয়ে দেখে নিতে পারো। তোমাদের একটা লিখতে বলেছে, শুধু এক নম্বরটা লিখলেই হবে। তাহলে এর সঙ্গে সঙ্গে 3.9 বা 2 নম্বর যতগুলো কোশ্চেন ছিল সেগুলো সব শেষ হয়ে গেল। এবার আসছি বড় কোশ্চেনের ক্ষেত্রে। তাহলে বড় কোশ্চেন তোমাদের আছে হচ্ছে গিয়ে 4.1 থেকে একদম 4.12 অবধি, যার মধ্যে অথবা কোশ্চেনগুলো আছে। তাহলে চলো একটা একটা করে দেখা যাক। 4.1 এর প্রথম কোশ্চেন, যেখানে বলেছে PV NRT সমীকরণের মাত্রা বিশ্লেষণের মাধ্যমে আর এর একক নির্ণয় করো। তাহলে এটা তোমাদের একদম বইয়ে দেওয়া আছে মাত্রা বিশ্লেষণ পদ্ধতি, যার মাধ্যমে আর এর একক নির্ণয়। তাহলে প্রথমে লিখতে হবে R PV/NT, R সমান P এর মাত্রা হচ্ছে গিয়ে M এর ইনভার্স ⁻²,
ভি মানে আয়তন, যার মাত্রা হচ্ছে গিয়ে এল কিউব, মানে হচ্ছে লিটার কিউব। কারণ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ৩ গুণ করলে হয় ৩টেই এল, তো ৩টের মাত্রা গুণ করলে হয় এল কিউব। এন মানে হচ্ছে গিয়ে মোল। আর টি মানে তাপমাত্রা, তাপমাত্রার একক হচ্ছে কেলভিন, তাপমাত্রার মাত্রা হচ্ছে এখানে কেলভিন। তাহলে সবকিছু উপরে গুণ করলে এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2 হয়, এবং মোল আর নিচে কেলভিন থাকছে, তাহলে উপরে হচ্ছে এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2, সেটা হচ্ছে কার্যের একক, মানে কার্যের মাত্রা। আর মোল তো মোল, আর কেটা হচ্ছে উষ্ণতার মাত্রা। তাহলে আর এর যে একক, আর এর একক হচ্ছে গিয়ে শক্তির একক, শক্তির একক ইন্টু মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তার জন্য সিজিএস পদ্ধতিতে হয় হচ্ছে আর্গ মোল ইনভার্স কেলভিন ইনভার্স, এবং এসআই পদ্ধতিতে হয় জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। পরের কোশ্চেনে বলেছে এসআই পদ্ধতিতে আর একক কি, তাহলে এসআই পদ্ধতিতে আর একক হচ্ছে গিয়ে জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তারপর অথবা কোশ্চেনে বলেছে যে উষ্ণতায় 28 গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন 2.5 এটিএম চাপে 10 লিটার হবে, সেই উষ্ণতা নির্ণয় করো। তাহলে আমাকে উষ্ণতা নির্ণয় করতে বলেছে, তাহলে আমাকে দেওয়া আছে কি কি, তাহলে দেওয়া আছে পি এর মানটা দেওয়া আছে, মানে চাপ দেওয়া আছে যে 2.56 এটিএম অ্যাটমসফেরিক প্রেসার, আয়তন বলেছে 10 লিটার, তাহলে এন মানে হচ্ছে গিয়ে মোল, তাহলে নাইট্রোজেন গ্যাসের মোল সংখ্যা হচ্ছে 28 গ্রাম পার মোল, তাহলে সেটা হচ্ছে 1 মোল, এবং আর এর মানটা হচ্ছে গিয়ে 0.081 আমরা এখানে ধরে নিয়ে করছি, তাহলে সেটা হচ্ছে লিটার অ্যাটমসফেরিক, লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স, এখানে বাই দিয়ে মোল কেলভিন লেখা আছে। তাহলে ফর্মুলা হচ্ছে পিভি ইকুয়ালস টু এনআরটি, তাহলে পিভি ইকুয়ালস টু এনআরটি তাই মানগুলো বসাবো, তাহলে টি সমান সমান হবে হচ্ছে পি বাই এনআর। তাহলে মান যদি আমি বসিয়ে দিই, এখানে পি এর মানটা হচ্ছে 2.56 অ্যাটমসফিয়ার, ভি এর মানটা হচ্ছে গিয়ে 10, আর এনটা হচ্ছে গিয়ে 1 মোল, আর আর এর মানটা হচ্ছে গিয়ে 0.081। তাহলে এটা হিসাব করলে আসে দাঁড়ায় যে 3.16 কেলভিন। তাহলে 3.16 কেলভিন টেম্পারেচারে, মানে 3.16 কেলভিন যে টেম্পারেচার, সেই টেম্পারেচারটা আমাকে জানতে চেয়েছে। তাহলে এটা ডিগ্রি সেলসিয়াসে বের করার কোনো প্রয়োজন নেই, এটা একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু, এতদূর রাখলেই হবে। তারপর যে পার্টের কোশ্চেনটা আছে, সেই পার্টের কোশ্চেনে বলেছে মোলার আয়তনের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তাহলে মোলার আয়তন নির্ভর করে গ্যাসের চাপের উপর এবং তাপমাত্রার উপর। 4.2 কোশ্চেনে বলেছে 8.4 গ্রাম নাইট্রোজেন উৎপন্ন করার জন্য কত পরিমাণ NH4NO3 উত্তপ্ত করতে হয়। তাহলে তোমাদের এই ক্ষেত্রে বিক্রিয়াগুলো অবশ্যই মুখস্থ রাখা উচিত, বিক্রিয়া মুখস্থ না রাখলে খুব সমস্যা। এই বিক্রিয়াটা একটু ব্যালেন্স করা নাই, মানে ব্যালেন্স করাই আছে, ব্যালেন্স করার জন্য এখানে অক্সিজেনের সঙ্গে 0.5 গুণ করা হয়েছে, 0.5 মানে হচ্ছে 1/2। তাহলে NH4NO3, তাহলে NH4NO3 থেকে যদি এখানে নাইট্রোজেন উৎপন্ন করতে হয়, তাহলে উৎপন্ন হয় নাইট্রোজেন উৎপন্ন হবে, তার সঙ্গে কিছু পরিমাণে জলীয় বাষ্প উৎপন্ন হবে এবং অক্সিজেন গ্যাস নির্গত হবে। তাহলে NH4 এর মোলার ভরটা আমাকে জানতে হবে। তাহলে বলে দিয়েছে এন এর যে ভর, এন এর ভর হচ্ছে 14, কারণ পারমাণবিক সংখ্যা হচ্ছে এন এর 7, আর অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, তার জন্য তার ভর হচ্ছে 16। তাহলে এই দুটো জিনিস সবসময় বলাই থাকে। তাহলে মানে NH4NO3 এর ভরটা বের করা খুবই সহজ। আর হাইড্রোজেনের ভর 1 সবাই জানো আশা করি। তাহলে এন এর ভরটা 14, হাইড্রোজেন 4টে আছে, তাহলে 1 গুণ 4 এখানে, তারপরে আবার এন আছে, তার জন্য এন এর জন্য 14, আর অক্সিজেনের একটার ভর 16, তাহলে 3টের ভর 3 16 48। তাহলে 14 4 14 আর 48 যোগ করলে হবে হচ্ছে 80 গ্রাম পার মোল। তাহলে 80 গ্রাম পার মোল থেকে 28 গ্রাম নাইট্রোজেন উৎপন্ন হয়, কারণ এখানে N2 যেটা আছে, N2 এর ভরটা এখানে বের করে নেওয়ার। তাহলে একটা এন এর ভর হচ্ছে গিয়ে 14, আর দুটো এন এর ভর হচ্ছে গিয়ে 14 গুণ 2, তাহলে N2 এর ভরটা হয়ে যাবে হচ্ছে গিয়ে 28। তাহলে 80 গ্রাম HNO3 থেকে 28 গ্রাম নাইট্রোজেন উৎপন্ন হয়। তাহলে আমাকে বলেছে 8.4 গ্রাম নাইট্রোজেন উৎপন্ন করতে মানে কত NH4NO3 লাগবে। তাহলে আমি এখানে 80/28 ইন্টু 8.4 গ্রাম, তাহলে যদি কাটাকাটি করি তাহলে হিসাব করে আসবে হচ্ছে গিয়ে 24 গ্রাম NH4NO3। তাহলে এটা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। হিসাবটা একটু নিজে করে নেবে, তাহলে বুঝতে পারবে। পরের কোশ্চেন বলেছে যে 12.26 গ্রাম KClO3 বিয়োজিত হয়ে STP তে কত গ্রাম অক্সিজেন গ্যাস উৎপন্ন করে। এখানে হচ্ছে এটা এল আছে, এটা আই না, KClO3। তাহলে কে এর যে পারমাণবিক সংখ্যা সেটা হচ্ছে 39, সিএলটা হচ্ছে গিয়ে 35.4, এবং অক্সিজেনের ভর হচ্ছে এখানে 16। তাহলে রাসায়নিক বিক্রিয়াটা অবশ্যই জানা উচিত যে KClO3 থেকে KCl উৎপন্ন হয় এবং O2 উৎপন্ন হয়। তাহলে এখানে ব্যালেন্স করা আছে জিনিসটা, যে 2 গ্রাম যদি KClO3 আমি নিই, তাহলে তার থেকে উৎপন্ন হবে হচ্ছে গিয়ে 2 গ্রাম KCl এবং 2 মোল KCl এবং 3 মোল অক্সিজেন। তাহলে KClO3 এর মানে Cl, এটা ClO3 এর মোলার ভর, তাহলে KClO3 এর মোলার ভর এখানে, যে কে এর মোলার ভর এখানে 39 বলা আছে, এবং Cl একটা আছে, তাহলে তার জন্য 35.5, আর অক্সিজেনের মোলার ভর 16, 3টে অক্সিজেন, তাহলে 16 গুণ 3,
সবগুলো হিসাব করলে আসছে 122.5 গ্রাম মোল। তাহলে এখানে হচ্ছে গিয়ে 122.5 গ্রাম মোল, এখানে যে 2 মোল আছে তাদের 2 × 122.5 গ্রাম মোল KClO3 থেকে 3 × 22.4 লিটার, মানে কত লিটার এখানে জানতে চেয়েছে। তার জন্য আয়তন জানতে চেয়েছে, তার জন্য লিটারে বের করছি, আয়তনটা লিটারে বেরোবে। তাহলে 3 × 22.4 লিটার অক্সিজেন উৎপন্ন হয়। তাহলে 12.26 গ্রাম KClO3 থেকে 3 × 22.4 বাই 2 × 12.5 এবং তার সাথে আমাকে গুণ করে দিতে হবে 12.26 লিটার দিয়ে। তাহলে এখানে হিসাব করলে আসবে হচ্ছে 3.36 লিটার। তাহলে 3.36 লিটার অক্সিজেন এখানে উৎপন্ন হয়। হিসাবটা নিজে করে নেবে, বুঝতে অসুবিধা তাহলে ভিডিও কমেন্ট বক্সে জানাও। তারপর নেক্সট কোশ্চেন বলেছে যে তরলের আপাত প্রসারণ গুণাঙ্কের কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল। চায়ের কেটলির হাতলে বেদ জড়ানো হয় কেন? তাহলে কোনো তরলকে একটি পাত্রে ভরে তাপ দিলে তরল ও পাত্র দুটি প্রসারিত হয়, ফলে প্রকৃত প্রসারণ ওই পাত্রের প্রসারণের মধ্যের পার্থক্যকে আপাত প্রসারণ বলে। তাহলে আপাত প্রসারণ গুণাঙ্ক নির্ভর করে প্রথমত তরলের প্রকৃতির উপরে, পাত্রের প্রকৃতির উপরে এবং তাপমাত্রা পরিবর্তনের উপরে। কারণ বিভিন্ন ধরনের তরলের তাপের প্রসারণ বিভিন্ন হবে, পাত্রের উপাদানের উপর নির্ভর করে প্রসারণের হার পাল্টাবে এবং তাপমাত্রা পরিবর্তনের হার বাড়লে আপাত প্রসারণও বাড়বে। চায়ের কেটলি হাতলে বেদ জড়ানো হয়ে থাকে, এখানে ছেদ না দিয়ে একটা কমা দিতে হবে, তাহলে জিনিসটা লাইনটা সুবিধা হবে। এবং বেদ একটি কুপরিবাহী, তাপকে খুব ধীরে পরিবহন করে, তাই চায়ের কেটলি গরম হলেও হাতলটি খুব তাড়াতাড়ি গরম হয় না, ফলে হাত পোড়ার সম্ভাবনা কমে যায়। পরে 4.4 কোশ্চেনে বলেছে এক্স রশ্মি দুটি ব্যবহার উল্লেখ করো। দৃশ্যমান আলোক বর্ণালীর আলোক তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা কত? তাহলে এক্স রশ্মির ব্যবহার চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয় এক্স রশ্মি, হাড় ভাঙা, দাঁতের সমস্যা, ক্যান্সার চিকিৎসা ইত্যাদি ক্ষেত্রে এক্স রশ্মি ব্যবহার করা হয়ে থাকে। শিল্পের মাধ্যমে ধাতু ত্রুটি খুঁজে বের করা, পুরাতাত্ত্বিক বিষয়বস্তুর পরীক্ষা করতে ইত্যাদিতে এক্স রশ্মি ব্যবহার করা হয়। দৃশ্যমান আলোক রশ্মির যে তরঙ্গ দৈর্ঘ্য তার পাল্লা প্রায় 400 ন্যানোমিটার থেকে 800 ন্যানোমিটার। বইয়ে দেখবে একটু মিটারে করা আছে, তো এখানে ন্যানোমিটারে করলেও অসুবিধা নেই। পরের কোশ্চেনে বলেছে যে কাঁচের স্ল্যাবে আলো এক প্রান্তে আপতিত হলে অপর প্রান্ত থেকে প্রতিষ্ঠিত হওয়ার সময় গতিপথ কিরূপ পরিবর্তন হয় এবং কেন? তাহলে এখানে কাঁচের স্ল্যাবের ছবিটা বই থেকে দেওয়া হয়েছে, যে কাঁচের স্ল্যাবে এক প্রান্ততে আলো আপতিত হয়েছে এবং অপর প্রান্তে যে প্রতিসারিত হচ্ছে, তাহলে কি জন্য হয়? তাহলে এরকম ভাবে লিখতে হবে যে যখন আলো একটি মাধ্যম থেকে অন্য একটি মাধ্যমে যায় তখন তার গতিপথ বেঁকে যায়, একই প্রতিসরণ বলে। কাঁচের স্ল্যাবে আলো প্রবেশ করলে আলোর গতিপথ ভেঙে যায়, কারণ কাঁচের ভেতরে আলোর বেগ বাড়ে না বরং কমে যায়। এই কারণে আলোর রশ্মি আপাত বিন্দু থেকে দূরে সরে যায়। কাঁচের স্ল্যাবে আলোর গতিপথের পরিবর্তনের কারণ আলোর বেগ পরিবর্তন। আলোর বেগ বিভিন্ন মাধ্যমে বিভিন্ন হয়। কাঁচের মাধ্যমে আলোর বেগ বায়ুর বেগের তুলনায় কম। যখন আলো একটি ঘন মাধ্যমে প্রবেশ করে, যেমন বায়ু থেকে কাঁচে, তখন তার বেগ কমে যায় এবং আলোক রশ্মি অভিলম্বের দিকে বেঁকে যায়। এছাড়া হচ্ছে স্নেলের সূত্র। স্নেলের সূত্র অনুযায়ী দুটি মাধ্যমের সামনের পৃষ্ঠে আলোর প্রতিসরণের সময় আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক, যাকে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক বলে। এখানে লাইনটা একটু গন্ডগোল আছে, এখানে শুধু সাপেক্ষে কথাটা এখানে ঢুকবে, যে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক বলে। পরের কোশ্চেন বলেছে একটি হোমিও পরিবাহীর উদাহরণ দাও। এটি পরিবাহীর রোধ, অপর একটি পরিবাহীর দ্বিগুণ। পরিবাহী দুটির দুই প্রান্তের বিভব প্রভেদ সমান, তাদের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাত কত হবে? এখানে কোশ্চেন অ্যান্সারটা ভুল আছে, তাপমাত্রা নাইক্রন্তর এখানে হবে না, এখানে হচ্ছে সিলিকন জার্মেনিয়াম, সিলিকন আর জার্মেনিয়াম। যে অর্ধপরিবাহীগুলো আছে, অর্ধপরিবাহীগুলো এখানে অহমীয় পরিবাহী। তাহলে অহমীয় পরিবাহী হচ্ছে কি সিলিকন আর জার্মেনিয়াম। তারপরে কোশ্চেনটা বলেছে একটি পরিবাহীর রোধ, অপর একটি পরিবাহীর দ্বিগুণ এবং পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ সমান, তাদের ক্ষেত্রে তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাত। তাহলে এখানে আমরা জানি যে ওহমের সূত্র অনুযায়ী ভি ইজ টু আই আর, যেখানে হচ্ছে ভি বিভব পার্থক্য, আই তড়িৎ প্রবাহ মাত্রা এবং আরটা হচ্ছে রোধ। তাহলে প্রশ্ন অনুযায়ী দুই প্রান্তের বিভব প্রভেদ বা বিভব পার্থক্যটা হচ্ছে সমান, তাহলে সেটা হচ্ছে ভি। তাহলে প্রথম পরিবাহীর রোধ হচ্ছে গিয়ে R1, অপরটি রোধ হচ্ছে গিয়ে R2। তাহলে R2 সমান সমান লিখতে পারি আমরা 2R1, একটি অপরটির দ্বিগুণ। তাহলে প্রথম পরিবাহীর জন্য ভি ইজ টু I1 R1 এবং পরের পরিবাহীর জন্য, দ্বিতীয় পরিবাহীর জন্য ভি ইজ টু I2 R2। তাহলে দুটি পরিবাহী সমান করলে পাই যে I1/R1 ইকুয়ালস টু I2 R2
এবার R2 এর জায়গায় আমি রিপ্লেস করে দেবো 2R1 দিয়ে। তাহলে প্রশ্ন অনুসারে R2 = 2R1 বসিয়ে পাই I1 R1 = I2 × 2R1। তাহলে এবার R1 দিয়ে ভাগ করে পাই যে I1 = 2I2। তাহলে I1/I2 করলে 2/1। জিনিসটা আমি এইভাবে যদি লিখি যে I1/I2 = 2/1, তার অনুপাত আকারে লিখলে I1:I2 = 2:1। তাহলে 2:1 অনুপাতটা আমার এখানে জানতে চেয়েছে। তাহলে এতটা করলে আমাদের অ্যান্সার। সুতরাং প্রথম পরিবাহীর মধ্যে দিয়ে দ্বিতীয় পরিবাহীর তুলনায় দ্বিগুণ তড়িৎ প্রবাহ প্রবাহিত হবে। পরের কোশ্চেনে বলেছে চুম্বকের ওপর তড়িৎ ক্রিয়া সংক্রান্ত দক্ষিণ হস্ত মুষ্টি সূত্রটি লেখো এবং তার সঙ্গে বৈদ্যুতিক ইস্ত্রির কুণ্ডলী কোন ধাতু দিয়ে তৈরি হয়। তাহলে প্রথমে দক্ষিণ হস্ত মুষ্টি সূত্র। দক্ষিণ হস্ত মুষ্টি সূত্র এখানে লেখা আছে, একদম টেক্সট বুক থেকে আমি তুলে দিয়েছি। একটি তড়িৎবাহী তারকে ডান হাতের দিয়ে এমনভাবে মুষ্টিবদ্ধ করা হয় যাতে বুড়ো আঙুলটি ওই তড়িৎ পরিবাহীর অভিমুখ নির্দেশ করে, তবে অন্য আঙুলগুলির অগ্রভাগ উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের বলরেখা অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করবে। পরের কোশ্চেনটা যে বৈদ্যুতিক ইস্ত্রির কুণ্ডলী। তাহলে বৈদ্যুতিক ইস্ত্রির কুণ্ডলী সাধারণত নাইক্রোম বা নিকেল ক্রোমিয়াম জাতীয় ধাতু দিয়ে তৈরি হয়। এই ধাতুগুলি উচ্চ রোধ থাকে এবং তাপ উৎপন্ন করতে পারে। পরের কোশ্চেনে বলেছে যে ভর বিচ্যুতি কাকে বলে আর নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কি ধরনের বিভাজন প্রক্রিয়া ঘটানো হয়। তাহলে প্রথমটা অ্যান্সার ভর বিচ্যুতি। এটা একদম বই থেকে সরাসরি সংজ্ঞাটা তুলে দিয়েছি আমি। পরমাণু নিউক্লিয়াসের স্থির ভর ও এতে উপস্থিত নিউক্লিয়নগুলির মোট ভরের পার্থক্যকে ভর ত্রুটি বলে। এবং নিউক্লিয়ার রিঅ্যাক্টর বিভাজন প্রক্রিয়া, নিউক্লিয়ার রিঅ্যাক্টরে ভারী নিউক্লিয়াসকে নিউট্রন দিয়ে আঘাত করে ভাঙা হয়। এই প্রক্রিয়াকে নিউক্লিয়ার বিভাজন বা নিউক্লিয়ার ফিউশন বলে। অথবা একটা কোশ্চেন আছে, অথবার কোশ্চেনে এখানে বলা হয়েছে যে একটি নিউক্লিয়াসের X থেকে আলফা কণা নির্গত হলে নিম্নোক্ত বিক্রিয়াটি থেকে A ও Z এর মান নির্ণয় করো। তাহলে এটা তোমাদের কোশ্চেনে দেওয়া আছে এই বিক্রিয়াটা যে 92XA, এখানে 92টা বেশি বড় হয়ে গেছে, 92XA এখান থেকে উৎপন্ন হয়েছে ZY 228 প্লাস হচ্ছে একটা আলফা। তাহলে এখান থেকে আমাকে বের করতে হবে যে আলফা মানে আলফা রাশি বেরিয়ে যাওয়ার পরে A এবং Z এর মানটা কত হবে। পরের কোশ্চেনটা পরে বলছি আমি, আগে এই কোশ্চেন দেখা নেওয়া যাক। তাহলে দেওয়া আছে যে X যে নিউক্লিয়াস, মূল নিউক্লিয়াস, তার ভর সংখ্যা হচ্ছে গিয়ে A এবং X পরমাণুর যে পরমাণুটা আছে X এখানটায় তার পরমাণুর সংখ্যা হচ্ছে গিয়ে 92 এবং নতুন যে নিউক্লিয়াসটা উৎপন্ন হয়েছে তার ভর সংখ্যা হচ্ছে 228, তার পরমাণুর সংখ্যা হচ্ছে গিয়ে Z। তাহলে এখানে যে আলফা কণাটা হচ্ছে হিলিয়ামের ভরের সঙ্গে সমান। তাহলে অবশ্যই এখানে হিলিয়াম কণা নির্গত হয়েছে। তাহলে 92XA তার সাথে একটা হিলিয়াম যোগ হচ্ছে গিয়ে ZY 228। তাহলে মূল নিউক্লিয়াস থেকে নতুন নিউক্লিয়াস তখন উৎপন্ন হয় যখন মূল নিউক্লিয়াস থেকে একটি আলফা কণা নির্গত হয়। তাহলে আমি বলতে পারি এখানে মূল নিউক্লিয়াসের ভর সংখ্যা সমান নতুন নিউক্লিয়াসের ভর সংখ্যা যোগ আলফা কণার ভর সংখ্যা। তাহলে A = 228 যোগ 4, তাহলে A = 232। তাহলে এর মানটা বেরিয়ে গেল। আবার পরমাণুর সংখ্যা সংরক্ষণ নিয়ম অনুযায়ী যে মূল নিউক্লিয়াসের পরমাণুর সংখ্যা নতুন নিউক্লিয়াসের পরমাণুর সংখ্যা যোগ আলফা কণার পরমাণুর সংখ্যা। তাহলে মূল নিউক্লিয়াসের পরমাণুর সংখ্যা হচ্ছে গিয়ে 92 এবং নতুন মৌলের যে পারমাণবিক সংখ্যা সেটা হচ্ছে Z আর আলফার পারমাণবিক সংখ্যা হচ্ছে গিয়ে 2। তাহলে Z = 92 - 2, তাহলে হবে হচ্ছে 90। তার নতুন যে মৌলটি উৎপন্ন হয়েছে তার পারমাণবিক সংখ্যা হচ্ছে গিয়ে 90। তাহলে আমাকে A আর Z এর মানটা বের করতে হলে তাহলে A হচ্ছে ভর সংখ্যা, এর মান 228 এবং Z হচ্ছে পারমাণবিক সংখ্যা যার মান হচ্ছে গিয়ে 90। এতটা করলে আমাদের অ্যান্সার। আর 90 আর 228 কার পারমাণবিক সংখ্যা, মানে 90 228 এটা কোন পরমাণুর ক্ষেত্রে হয়? তো 90 228 হচ্ছে গিয়ে সোডিয়ামের ক্ষেত্রে। আচ্ছা, এখানে এটা 228 বেরায়নি, এটা 232 বেরিয়েছে কারণ এটা আগেরটার ক্ষেত্রে। তো নতুন যে মৌলটা সেটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি থোরিয়াম, সেটা হচ্ছে গিয়ে 90 228 আর আগেরটা অবশ্যই ইউরেনিয়াম হবে কারণ 92 232 দুটো ইউরেনিয়াম পাওয়া যায়, যে 92 232 পাওয়া যায় অথবা 235 পাওয়া যায়, দুটোই মানে প্রকৃতিতে পাওয়া যায়। এটা পরেও কোশ্চেনে আছে, পরের কোশ্চেন আমি এটা বলবো আবার। আর গ্যাসকে আয়নিত করার ক্ষমতা, তাহলে গ্যাসকে আয়নিত করার ক্ষমতা এখানে দেখো বই থেকে আমি জিনিসটা তুলে দিয়েছি যে আলফা কণার ক্ষেত্রে এটা হচ্ছে বিটা কণার ক্ষেত্রে, এটা হচ্ছে গিয়ে গামার ক্ষেত্রে। তাহলে আলফা কণার ক্ষেত্রে গ্যাস
গ্যাসের মাধ্যমে যাওয়ার সময় গ্যাসের পদার্থের পরমাণু থেকে ইলেকট্রন বিচ্ছিন্ন করে আনিত হয়। বিটা কণার ক্ষেত্রে ভর নগণ্য হওয়ার জন্য গ্যাসকে আনিত করার ক্ষমতা কম, আলফা কণার 100 ভাগের 1 ভাগ। তাহলে আলফা কণা হচ্ছে বেশি আনিত করতে পারে, বিটা কণা কম পারে। আর আধান নেই বলে গ্যাসকে আনিত করার ক্ষমতা খুবই কম, আলফা কণার 1000 ভাগের 1 ভাগ। তাহলে এ হচ্ছে সবচেয়ে কম। তাহলে গ্যাসকে আনিত করার ক্ষমতা অনুসারে যদি সাজাতে হয়, তাহলে আলফা কণার ক্ষমতা সবচেয়ে বেশি, বিটা কণা তার থেকে কম, গামা হচ্ছে সবচেয়ে কম। তারপর কোশ্চেন 4.9, হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় কেন? নিম্নলিখিত মৌলগুলির মধ্যে তড়িৎ-ঋণাত্মকতা ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। তাহলে হাইড্রোজেন কখনো কখনো ধাতুর মতো আচরণ করে, আবার কখনো কখনো অধাতুর মতো আচরণ করে। এই কারণে একে দুষ্ট মৌল বলা হয়। উদাহরণস্বরূপ, হাইড্রোজেন হাইড্রোক্লোরিক অ্যাসিডে ধাতুর মতো আচরণ করে, আবার জলে অধাতুর মতো আচরণ করে। তড়িৎ-ঋণাত্মকতা ঊর্ধ্বক্রমে সাজালে ফ্লুরিন সবচেয়ে বেশি তড়িৎ-ঋণাত্মক, তাহলে ফ্লুরিন সবার শেষে হবে। কার্বন সবচেয়ে কম, কারণ কার্বনের পরমাণু সংখ্যা 6, নাইট্রোজেনের 7, অক্সিজেনের 8 আর ফ্লুরিনের হচ্ছে গিয়ে 9। তো সবচেয়ে কম হচ্ছে গিয়ে ঋণাত্মক তড়িৎ-ঋণাত্মক কার্বন, আর সবচেয়ে বেশি হচ্ছে গিয়ে ফ্লুরিন। তাহলে পরপর সাজালে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন। তারপরে কোশ্চেন, ক্ষারীয় মৃত্তিকা মৌল কাদের বলা হয় এবং জলের সাথে বিক্রিয়ায় এরা কি উৎপন্ন করে? একটি ইউরেনিয়ামোত্তর মৌলের উদাহরণ বা ইউরেনিয়াম মৌলের উদাহরণ। তাহলে ক্ষারীয় মৃত্তিকা মৌল, দ্বিতীয় গ্রুপের মৌলগুলিকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা মৌল, যেমন হচ্ছে কি বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, তারপরে যতগুলো আছে সবগুলোই হবে ইত্যাদি। জলের সাথে বিক্রিয়া, ক্ষারীয় মৃত্তিকা মৌল জলের সঙ্গে বিক্রিয়া করে এবং ক্ষার এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। ইউরেনিয়ামের সমস্থানিক মৌলগুলো হচ্ছে একটা ইউরেনিয়াম 235 এবং ইউরেনিয়াম 238। এই দুটি প্রধান সমস্থানিক, মানে এই দুটি মৌল সাধারণত পরিবেশে পাওয়া যায়। তারপরে 4.10 বলেছে, কপার তড়িৎ বিচ্ছেদনের ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলি উল্লেখ করো। প্রথমত যে ব্যবহৃত তড়িৎদ্বার, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এবং তড়িৎদ্বারে সংঘটিত বিক্রিয়া। তাহলে ব্যবহৃত তড়িৎদ্বার ও তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হলো, তাহলে তড়িৎদ্বারের ক্ষেত্রে অশুদ্ধ কপার অ্যানোড রূপে ব্যবহার করা হয়, শুদ্ধ কপার ক্যাথোড রূপে ব্যবহার করা হয়, আর তড়িৎ বিশ্লেষ্য রূপে কপার সালফেট CuSO4 দ্রবণ বিক্রিয়া করা হয়ে থাকে। এবার তড়িৎদ্বার সংঘটিত বিক্রিয়া, তাহলে প্রথমে অ্যানোড বিক্রিয়া। অ্যানোড বিক্রিয়ার ক্ষেত্রে ঘটে কপারটা ভেঙে যায় Cu+ মানে Cu2+ আয়নে এবং দুটো ইলেকট্রন মুক্ত করে, এবং ক্যাথোডের ক্ষেত্রে সেও দুটো ইলেকট্রন দ্রবণের যে কপার আছে সেই কপারগুলো সেই দুটো ইলেকট্রন নিয়ে সরাসরি যুক্ত হয় ক্যাথোডে। ক্যাথোডে যুক্ত হয়ে সলিড কপার তৈরি করে বা শুদ্ধ কপার তৈরি করে। তাহলে এখানে অশুদ্ধ কপার দ্রবীভূত হয়ে কপার আয়ন তৈরি করে, আর ক্যাথোডের ক্ষেত্রে কপার আয়ন ইলেকট্রন গ্রহণ করে এবং শুদ্ধ কপারে পরিণত হয়। তারপরে কোশ্চেন, লাভ পদ্ধতিতে HCl প্রস্তুতিতে ব্যবহৃত বিকারক, বিক্রিয়ার শর্ত ও রাসায়নিক সমীকরণ লেখো। তাহলে লাভ পদ্ধতিতে HCl প্রস্তুতি, প্রথমে বিকারক হিসেবে ব্যবহার করা হয় সোডিয়াম ক্লোরাইড এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড। বিক্রিয়ার শর্ত, উচ্চ তাপমাত্রার প্রয়োজন। বিক্রিয়ার সমীকরণ হচ্ছে কি 2NaCl, 2 অণু NaCl এবং 1 অণু H2SO4 সালফিউরিক অ্যাসিড দিলে Na2SO4 উৎপন্ন হয় এবং তার সাথে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হবে। লাভ পদ্ধতিতে এখানে বই থেকে আমি তুলে দিয়েছি। এখানে সালফিউরিক অ্যাসিডটা শুধু জানতে চেয়েছে, তাহলে সালফিউরিক অ্যাসিডটার জন্য এটা করলেই হবে যে NaCl + H2SO4 150 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, সেখান থেকে উৎপন্ন হবে হচ্ছে গিয়ে NaHSO4 এবং 2 নম্বর ধাপে NaHSO4 থেকে NaCl দ্রবণের মধ্যে আছে এবং সেখান থেকে 550 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে উৎপন্ন হবে Na2SO4 এবং তার সঙ্গে আছে HCl। এইখানটায় ডাইরেক্ট স্টেপ জাম্প করা হয়েছে, এখানে দুটো স্টেপে ভেঙে দেখানো হয়েছে। নেক্সট কোশ্চেন, অথবাতে হেবার পদ্ধতিতে NH3 এর শিল্প উৎপাদনে ব্যবহৃত প্রয়োজনীয় বিকারক, বিক্রিয়ার শর্ত ও সমীকরণ লেখো। তাহলে হেবার পদ্ধতিতে NH3, তাহলে বিকারক হিসেবে ব্যবহৃত হয় নাইট্রোজেন এবং হাইড্রোজেন। বিক্রিয়ার শর্ত উচ্চ চাপ, উচ্চ তাপমাত্রা এবং লোহার ক্যাটালিস্ট। রাসায়নিক সমীকরণ হচ্ছে গিয়ে নাইট্রোজেন এবং তার সাথে তিন অণু এখানে হচ্ছে হাইড্রোজেন প্রয়োজন আছে, এখানে একটা অ্যারো চিহ্ন হবে, মানে N2 + 3H2 প্লাস থেকে এটা উভয়মুখী চিহ্ন, কারণ দুই দিকেই সম্ভব। কারণ যদি এটা মানে পারিপার্শ্বিক অবস্থাগুলো যদি হটিয়ে দেওয়া হয় তাহলে আবার NH3 থেকে আবার নাইট্রোজেন এবং হাইড্রোজেনটা আলাদা হয়ে যাবে। তো 2 অণু NH3 উৎপন্ন হয়। তাহলে হেবার পদ্ধতি দেখো, এখানে আমি বই থেকে তুলে দিয়েছি, তোমরা চাইলে এই লাইনটাও লিখতে পারো। এখানে G লেখা আছে, G ফর গ্যাস। তাহলে নাইট্রোজেন গ্যাস এবং হাইড্রোজেন গ্যাস মিশে NH3 অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করে এবং তার সঙ্গে কিছুটা পরিমাণ তাপ উৎপন্ন হয়, 22.4 ক্যালোরি তাপ উৎপন্ন হয়। পরবর্তী কোশ্চেনে, অ্যাসিটিলিনের সাথে হাইড্রোজেনের জুট বিক্রিয়ার শর্ত সহ সমীকরণ উল্লেখ করো এবং ইউপ্যাক নাম লেখো। ইউপ্যাক নামটা বলছি পরে। তাহলে অ্যাসিটিলিনের সাথে হাইড্রোজেন জুট বিক্রিয়া, তাহলে বিক্রিয়ার শর্ত হচ্ছে গিয়ে প্যালেডিয়াম ক্যাটালিস্টের উপস্থিতি। তাহলে প্যালেডিয়াম ক্যাটালিস্টের উপস্থিতিতে বিক্রিয়াটা হয়ে থাকে এবং মানে প্যালেডিয়াম জন্য হচ্ছে পিটি লেখা হয়, বইয়ে দেখবে পিটি লেখা আছে।
তাহলে রাসায়নিক বিক্রিয়া এখানে অ্যাসিটিলিন এবং তার সাথে হাইড্রোজেন এবং অনুঘটকের উপস্থিতিতে এখানে CH3 মানে ইথেন উৎপন্ন করছে। তাহলে ইউপ্যাক নামকরণটা হচ্ছে প্রোপ-1 অল। তাহলে প্রোপ-1 অলটা কিভাবে হচ্ছে? তাহলে এখানে আছে CH3, CH2, CH2 আর হচ্ছে গিয়ে OH। তাহলে প্রত্যেকটা কার্বন একটা কার্বনের সঙ্গে এখানে সিঙ্গেল বন্ডে জোড়া আছে এবং OH-টাও সিঙ্গেল বন্ডে জুড়ে আছে। আমি যদি আরেকটু ভেঙে লিখি জিনিসটাকে, তাহলে CH3 রেখে লিখছি। এখানে একটা কার্বন, তার সঙ্গে একটা H2, আবার একটা কার্বন, তার সঙ্গে একটা H2 এবং এই কার্বনটার সঙ্গে সবশেষে একটা OH গ্রুপ যুক্ত হয়ে আছে। তাহলে কার্বন চেনের নামকরণ করতে হয় 1, 2, 3 করে এবং এদিক থেকে 1, 2, 3 করলাম। এখান থেকে 1, 3 আমি এপ্লাই করতে পারি। দেখব যে কোন দিক থেকে OH গ্রুপটা কাছে হচ্ছে। তাহলে এই নিচের যে শ্রেণীটা যদি আমি নিই, তাহলে এখান থেকে OH গ্রুপটা কাছে হচ্ছে। 3 টে কার্বনের জন্য বসে হচ্ছে গিয়ে প্রোপ। একটা কার্বনের জন্য হয় মিথ, 2 টোর জন্য হয় ইথ, 3 টের জন্য হয় প্রোপ। আর সবগুলো হচ্ছে সিঙ্গেল বন্ড। তাহলে হচ্ছে গিয়ে N যুক্ত হবে। ডবল বন্ড থাকলে ইন আর ট্রিপল বন্ড থাকলে হয় আইন। আর এখানে যে OH গ্রুপটা আছে, OH গ্রুপটা হচ্ছে গিয়ে 1 নম্বর যে কার্বন আছে তার সঙ্গে যুক্ত হয়েছে। তাহলে যখনই হচ্ছে গিয়ে কোনো সংখ্যা থাকবে, তাহলে সংখ্যা এবং ভাষার মধ্যে একটা ড্যাশ বসে। তাহলে এখানে আমি ড্যাশ দিলাম তার জন্য। ড্যাশ 1 ড্যাশ তারপরে OH গ্রুপের জন্য বসে হচ্ছে গিয়ে অল। তাহলে OH যে কার্যকরী মূলক তার জন্য বসবে এখানে অল। হচ্ছে প্রোপানল মানে প্রোপানল। তার জন্য এই নামটা দেওয়া হচ্ছে প্রোপানল। আমি লিখছি না আলাদা করে। তারপর নেক্সট কোশ্চেন, টেফলনের মনোমার নাম ও একটি ব্যবহার লেখো। একটি তরল হাইড্রোকার্বনের নাম লেখো। টেফলনের মনোমারের নাম হচ্ছে গিয়ে টেট্রাফ্লুরোইথিলিন। এর ব্যবহার হচ্ছে গিয়ে অ্যাডহিশন প্রতিরোধী প্যান। অ্যাডহিশন প্রতিরোধ মানে হচ্ছে গিয়ে ননস্টিক প্যান যেগুলো আমরা ব্যবহার করি রান্নাঘরের ক্ষেত্রে এবং অন্যান্য রান্নার সরঞ্জাম তৈরিতে টেফলন ব্যবহার করা হয়ে থাকে। আর একটি তরল হাইড্রোকার্বনের উদাহরণ হচ্ছে গিয়ে বেনজিন। বেনজিন হচ্ছে একটি তরল হাইড্রোকার্বন। বেনজিনের যদি তোমরা সংকেত দেখতে চাও, তাহলে বেনজিন এইভাবে আঁকা হয়ে থাকে। এটা হচ্ছে বেনজিন রিং। তাহলে বেনজিনের সংকেত হচ্ছে গিয়ে C6H6। তাহলে এর সঙ্গে সঙ্গেই তোমাদের ভৌতবিজ্ঞানের এই সেটটা পুরোটাই কমপ্লিট। আমি পুরো সেটটা কমপ্লিট করিয়ে দিলাম। তোমরা বলো যে এই সেটের সমাধানটা তোমাদের কেমন লাগলো? যদি তোমাদের এর থেকে আরো বিস্তারিত যদি জানার থাকে, তাহলে সেটা আমাকে বলতে পারো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পরে ভিডিওগুলো আপডেট তাড়াতাড়ি পাওয়ার জন্য এবং তোমাদের ফ্রেন্ড যারা এবিটের সলিউশন খুঁজছে তাদের সঙ্গে ভিডিওটাকে শেয়ার করো। আমি খুব তাড়াতাড়ি আরো অন্যান্য সাবজেক্টের ভিডিওগুলো নিয়ে আসছি।